বিএনপি ক্ষমতায় আসার 2 মাসের মাথায় ইমাম সাহেব চাকরিচ্যুত হয়। এই কথাটা আমাদের এলাকায় চাওর ছিল। চাওর হচ্ছিল, সবাই এই কথা বলা করছিল যে ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার কারণে বেচারি মনের কষ্টে স্ট্রোক করে মারা গেছে। তো যখন কালকে জানাজা হয়, তার জানাজার সময় আমরা উপস্থিত ছিলাম, তখন মানুষের এই বলি কথায় বিএনপির লোকজন তারা জামাতের লোকজনের উপর ক্ষিপ্ত হয়। যেহেতু ইমাম সাহেব একজন জামাতের একনিষ্ঠ কর্মী ছিলেন, তো তারা মনে করছে যে ইমাম সাহেব মারা যাওয়ার পিছনে যেহেতু জনগণ তাদেরকে দায়ী করছে, এটা সব মনে হয় জামাতের লোকজন চাউর করাচ্ছে। আসলে কিন্তু তা না, এলাকার লোকজন সবাই জানে যে এই ঘটনা। এরপরে আমরা জানাজা থেকে চলে আসি। জানাজা থেকে এসে বাড়িতে এসে রাত 9:30টার দিকে আমরা খাবার দাবারের প্রস্তুতি নিচ্ছি বাড়িতে। আমি, আমার আব্বা এবং আমার বোন জামাই সবাই বেড়াইতে আসছে, তাদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক এইদিকে 9:30টার দিকে ঘটনা, আমাদের স্থানীয় বিএনপির ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম সহ জমির, জাহিদুল, শরীফুল, মুসা, সাব্বির, হাফিজুল, সানোয়ার, আনোয়ার, এই সকল লোকজন সহ, এদেরকে আমরা নাম জানি, আরও অনেক লোকজন আছে, প্রায় 30 থেকে 35 জন সম্ভবত লোকজন হবে। তারা এসে আমাদের দরজায় প্রথমে নক করছে। আমাদের বাড়ির দরজা খুলে দেওয়ার সাথে সাথে কোনো কথা নাই, তারা আমাদেরকে একের পর এক আঘাত করা শুরু করছে। আমাদেরকে তারা লাঠি দিয়ে, তারা কেউ হাত দিয়ে ঘুষি মারছে, পিঠে, মাথায়, তারপরে পেটে, পায়ে ঘুষি দিতে আছে, মারতে আছে। বিশেষ করে সাইফুল ইসলাম আমার কলার ধরে আমাকে অনেক গালে মুখে চট দিছে, যার কারণে আমার এগুলো এখনো পর্যন্ত ব্যথা হয়ে আছে। আর আমার আব্বার এখানে এই যে দাঁত, ঘুষি মারার কারণে একটা দাঁত পড়ে গেছে, প্লাস তার সামনে সবগুলো দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোটা ফেটে গেছে, কোনোটা ভেঙে গেছে, কোনোটা নড়ে গেছে, এই হলো অবস্থা। এখন আমরা এরপরে আমাদেরকে মারার পরে এরপরে গিয়ে আবার মোড়ের উপরে গিয়ে, যে আমাদের এই ভাই, সে মোটরসাইকেল মেকানিকের কাজ করে মোড়ের উপরে, এই লোকটাকেও যে মারছে, মাইরে তাকে রক্তাক্ত করছে, তার 4টা সেলাই লাগছে মাথায়। এছাড়া তার বিশেষ করে এই বুকের খাসির এই জায়গাগুলোতে লাথি দেওয়ার কারণে প্রচণ্ড ব্যথা, সে ব্যথায় কুকড়াচ্ছিল সকালেও। এই হলো অবস্থা। এখন শুধুমাত্র জামাত করার কারণেই কি আমাদের উপরে এইভাবে তারা হামলা করবে কি না, বা বিশেষ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে আমরা বলতে চাই যে আপনি আমাদের নাটোরের এমপি, আপনি শুধু বিএনপির এমপি না, আপনি নির্দিষ্ট কোনো দলের এমপি না, আপনি নাটোরের এমপি। সুতরাং আপনার কাছে আমাদের দাবি যে আমাদের সাথে ছোট্ট কথাকে কেন্দ্র করে, বা তেমন কোনো কথাও না, শুধু কথাকে কেন্দ্র করে যদি এরকম মব করে বিএনপির ছেলেপেলে যদি এইভাবে মারতে থাকে আমাদের জামাতের লোকজনকে, যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলেও যেই ঘটনাগুলো ঘটে নাই আমাদের এলাকায়, সেই ঘটনাগুলো যদি এইভাবে ঘটতে থাকে, তাহলে আমরা কোথায় যাব? আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে যদি মব তৈরি করতে থাকে, তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় গিয়ে বাঁচবো? আমরা কোথায় গিয়ে একটু শান্তির ছায়া পাবো? এই রুহুল কুদ্দুস দুলু সাহেবের কাছে আমাদের উদাত্ত আহ্বান, দয়া করে আমাদের এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে আমরা এটার বিচার দাবি করছি। আমাদের নাটোরের এসপি মহোদয়, আমাদের নাটোরের ওসি, এসপি, নাটোরের যে আমাদের টিএনও সাহেব আছে, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরীর কাছেও আমাদের একটাই নিবেদন, যে শুধু জামাত করার কারণে বা শুধু বিরোধী রাজনৈতিক মত রাখার কারণে যদি আমাদেরকে এইভাবে ঘরের মধ্যে এসে মেরে যায়, আমার ছোট বোনটার কানের একটা রিং ছিঁড়ে নিয়ে চলে গেছে, এটাই যদি হইতে থাকে, তাহলে এই বাংলাদেশে আমরা কোথায় যাব? আমরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক না? আমরা কোথায় গিয়ে বাঁচবো? আজকে আমার আব্বাকে যেভাবে আহত করা হয়েছে, আমার তো বুক ফেটে কান্না আসছে, আমি কান্না করতে পারছি না, ছেলে মানুষ সেভাবে কান্না করতে পারে না, কিন্তু আমরা কোথায় যাব? আমরা এই পরিবেশ তো আমরা দেখতে চাই না এই দেশের। আমাদের আসলে কি করার আছে? রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই ধরনের ঘটনা যেন এলাকায় পরবর্তীতে আর কেউ ঘটনার সাহস না পায়, এরকম একটা দৃষ্টান্ত উনি যেন আমাদের এলাকায় তৈরি করে, এবং আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি যেন সর্বোচ্চ চেষ্টা করে, এটাই তার কাছে আমাদের চাওয়া পাওয়া। হঠাৎ করে দুপুরবেলা ভাত খাওয়া দায় শুয়েছি, শোয়ার সঙ্গে সঙ্গে একটা ফোনে বলল যে জুবাইর হুজুর মারা গেছে, আমাদের মসজিদের প্রাপ্ত ইমাম। উনি যখন মারা যায়,
এই কথা শোনা মাত্র আমার কইতেই ভয় লাগতেছিল। তারপরে আমি সেই জুবাইর হুজুরের ডাব মারে আমি ফোন দিই, 3 বারের বেলা উনি ওনার বাড়ির থেকে কে জানি ফোন ধরে বললো যে হ্যাঁ মারা গেছে। যখন মারা গেছে বলেছে, সেখন আমি আমার ছেলের মোটরসাইকেল নিয়ে ওনার শ্বশুর বাড়ির যায়। আমি সঙ্গে সঙ্গে আমার একটা ভাঙ্গা সাইকেল ছিল, সেই সাইকেল নিয়ে আমি ওখানে যাই, এই কেশবপুরে যায় দেখি সে মারা গেছে। আমি কিছু সামাজিক কাজ ছিল, যে হুজুরের জানাজা দেওয়া, দাফন করা, এগুলো কাজ নিয়ে আমি ওখানকার স্থানীয় মেম্বারে গিয়ে আমি সেই কাজগুলো আঞ্জাম দিচ্ছিলাম। এমতো অবস্থায় পরে আমি বললাম যে জানাজার সময়টা নির্ধারণ করা হোক। আমি জানাজার সময় যখন নির্ধারণ করা হলো বাদ মাগরিবের সময় আমি দেখলাম যে আমরা একটু পার্শ্বে মসজিদে দূরে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে দেখি যে সাইফুল মন্ডল কথা বলতেছে। আচ্ছা, কথা বললো। তারপরে আমি বললাম যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক কথা বলার জন্য। আমি যেহেতু ইমাম সাহেব আমার সাথে 9.5 বছর উনি সেক্রেটারির দায়িত্ব ছিল, আমি কেশারের দায়িত্ব ছিলাম। আমি কথা বললাম যে আমার এই ইমাম মসজিদের 8 আনা টাকাও কোনোদিন বেশি খায়নি। উপজেলা গেলে আমি যদি 200 টাকা দিতে চাইছি তা খাবার জন্য, সে কোনোদিন লেয়ও নি। এইরকম করে কিছু আমি তার অনুষঙ্গিক কিছু ভালো সমালোচনা করে আমি বক্তব্য বাদ দিলাম। এরপরেই দেখি যে কইছে যে সেখন উনি বলল যে আমরা তো মসজিদের ইমামে বাদ দিই। তা আমি কইছি আমিও তো বাদ দিতে বলিনি। যাই হোক, এরপরে আমার এলাকার লোকজন বলা বলি করে যে ইমাম সাহেবে 3 মাসের বেতনও দেয়নি, এছাড়া ওই ইমাম সাহেবকে প্রেশার কিট করছে। এটা আমি জানি না, যেহেতু আমি ছিলাম, এই বলে আমাকে সাইফুল মন্ডল বিচার দেয়। তাই আমি বললাম যে আমি জানাজার যাচ্ছি, মাটি দিতে যাচ্ছি। সকল মাটির থেকে আইসে আমরা বাড়ি চলে আসি। আমি দাঁড়াতেই সাইফুল মন্ডল আমাকে ফোন দেয় যে মুরের দিকে আসেন তো। তাই আমি বললাম যে মুরের দিকে যাবো, আমার পেট কামড়াচ্ছে। আর জামাই টামাই নিয়ে সব জামাই বেটা এরা সব খাইতে বসেছে, আমি ভাতের থাল নিয়ে বসেছি। তা আমি এখন যাব না, 1 ঘন্টা পর যাব। সেখন উনি কইল যে তাহলে আমরা বাড়িতে আসি। আমি কইছি আসে। উনি বাড়িতে এসে আমরা কেবল হাত ধুয়ে বসেছি, এমতো অবস্থায় আমাদেরকে কইল যে আমরা আইছি। তা আমি ভাতের থালে থেকে উঠে রাস্তাত গেছি। রাস্তার যাওয়া কোনো কিছু না, অতর্কিতভাবে আমাকে আর আমার ছেলে মারা শুরু করেছে। সেই মার আমি যখন চিল্লা উঠেছি, সেখন আমার চাচাতো ভাইরাও আসতে লাগিছে। এই বলে পরে আমার দাঁতে কিল মারিছে। কিল মারার পরে আমার দাঁত একটা ওখানেই পড়ে গেছে, আমার মোবাইলটা ছিটকে পড়ে গেছে। তারপরে আমি ওখান থেকে আমার পিছন থেকে আমাকে কে জানি লাথি মারছে, আমি রোডের উপর পড়ে গেছি। আমার মাথাটা প্রচন্ড আঘাত লাগছে। যখন আঘাত লাগলে আমি মনে করছি মাথাটা ফাটিয়ে গেল। তো পরে হাত দিয়ে দেখলাম না, মাথা ফাটেনি। আমি যখন হাত দিয়েছি, আমার ঠোঁটের কাছে আবার কে দিছে এক কিল। যখন কিল দিল, সেখন আমি তো আর আতঙ্ক নাই, সেখন আমি শীতকুর মারলাম যে আমাকে মারি ফেলা দিল। সেখন এইগুলো ব্যাপক মারা টারা পর আমা করা থুয়ে থায় চলে গেল। আমার সাথে কোনোদিন কোনো কথা নাই। আমি মানুষের গাছের কোনোদিন আমি আমকুড়াও খাইনি। আমার সাথে সাইফুল মন্ডলের কোনোদিন কোনো বিরোধও হয়নি। আমাকে এইভাবে যে অন্যায়ভাবে নৃশংসভাবে আমাকে যে মারা হয়েছে, আমার ছেলেকে আমার জামাই যখন আমাকে বাঁচাতে যায়, আমার জামাইকে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি মারছে। আমি হুইপ রুহুল কুদ্দুস তালুকদারের কাছে আমি বিচার চাই যে আমরা সাধারণ মানুষ, আমরা জামাত ইসলাম করি দীর্ঘদিন থেকে। আমি 1991 সাল থেকে জামাত ইসলাম করি। সেই সময় আমি তৎকালীন যুগ থেকে আমি জামাত ইসলামের সাথে জড়িত। এছাড়া গত জোট সরকারের সময়ও আমি জামাতের অগ্রণী ভূমিকা পালন করছি বিএনপির সাথে। আমাকে এই সাইফুল মন্ডল অন্যায়ভাবে মারলো, আর আমি
সঠিক বিচার চাই রুহুল কুদ্দুস তালুকদারের কাছে, যাতে উনি এই সুষ্ঠু তদন্ত করে উনি যেন আমাদেরকে এই অন্যায়ভাবে মারার এই গ্লানিটা যাতে উনি বুঝে শুনে আমাদেরকে সেই সান্ত্বনা আমাদেরকে যাতে হচ্ছে আমাদের কষ্ট থেকে একটু শান্তিপূর্ণভাবে সাথে বসবাস করতে পারি। সাইফুল বাহিনী আমি যখন দোকানে বসে আছি রাত 10টা প্রায় বাজে, কলিমদ্দি কাকার বাসা থেকে ওনাদেরকে আক্রমণ করে মারামারি করার পরে মরে চলে আসে। আর আমি ভাবতেও পারি না যে আমার উপর আক্রমণ করবে। আমাদের কোনো অপরাধী তো নাই, আমি তো কোনো জানি না যে আমাকে কেন তারা মারলো। আমি বসে আছি, আতঙ্কিতভাবে এসে সাইফুল মামা মোড়ের ওপরই স্টিল ওখানে দাঁড়ায় ছিল। দাঁড়ায় থাকার পরে ওনার গ্রুপের লোকজন করলো কি, সব ক্যাডার বাহিনী ওনার সবসময় এরকম ক্যাডারই করে, এই যার জন্য আমরা কোনো সময় ভীত থাকি ওনাদের কাছে। এসে আক্রমণ করে আমাকে টুলের মধ্যে বসেছিলাম, আমাকে লাথি মেরে ফেলায় দেয়। ফেলায় দেওয়ার পরে ওখান থেকে 20-25 জন এমনভাবে আমাকে লাথি মারতে থাকে, আমাকে আর উঠে দাঁড়াতে দেয়নি। এক পর্যায়ে আমি দেখি যে আমার মাথা কেটে রক্ত পড়তেছে। পরে আমি অচেতন হয়ে যাচ্ছি, আর ওই সময় আমাকে লোকজন ধরে। কিন্তু আমাদের একটাই দাবি যে আমাদের অপরাধটা কি, আমরা কি এই জামাত ইসলাম করি, এটাই আমাদের অপরাধ? আমাদের কাছে এলাকাবাসীর কাছে আপনারা খবর নিয়ে দেখেন যে আসলে আমরা কারোর সাথে বিশৃঙ্খলা করি কিনা, আমরা ক্যাডার বাহিনী পালে কিনা, কারা ক্যাডার বাহিনী তৈরি করে, কারা পালে, কারা মানুষের উপর নির্যাতন করে। দোকানপাটের মধ্যে আমাদের কোনো নিরাপত্তা নাই, মানুষের বাসা বাড়িতে নিরাপত্তা নাই। তাহলে কি এটা কি দল? এই দেশের মধ্যে কি অন্য কোনো দল করার অধিকার নাই মানুষের? আমি শুধু রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের কাছে আমি এইটুকু জানতে চাই যে এই বাংলাদেশে কি একটাই দল করার অধিকার আছে সবার? যার যার পছন্দের দল করতে পারে না। যদি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে কি করে মানুষ বিএনপি দল করতে পারে, সাপোর্ট করতে পারে? যেখানে সেখানে মানে বিশৃঙ্খলা করে, প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে তাদের ক্যাডার বাহিনীগুলা কোনো আকাম কুকাম না করে। তো এগুলোর থেকে আমরা মুক্তি পেতে চাই, আমরা সঠিক একটা বিচার চাই, যেন আমরা অন্তত স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, যেন স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি, আমরা যেন এই বিএনপি নামক এই দলের হাত থেকে যেন আমরা রক্ষা পাই। এর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের অপকর্ম যেন আর না ঘটে, আর এর বিচার আমি দাবি করছি।